আপনাদের পড়ে শোনাচ্ছিলাম লুইজি বার্তোলিনির উপন্যাস বাইসাইকেল থিভস। উপন্যাসটির আজ তৃতীয় পর্ব। দেলমন্তি পার্কে ফুর্তিবাজ দুটো মেয়ের দোকানের সামনে এগিয়ে গেলাম। ওরা চোরাই লোহা লক্কর বেচছিল। মালিক দোকানদারের এসব মাল নিজে এসে কালোবাজারে বেচবার সাহস নেই। তার এই মেয়ে দুটোকে এ কাজে পাঠিয়েছে। ওদের মালপত্তরের মধ্যে বেশিরভাগ হচ্ছে খুরের আকারে সাইকেলের তালা। ও ধরনের একটা তালা আগের দিন আমি নিজেই কিনেছি। আমাকে ৯০ লিরা গুনে নিতে হয়েছে। কালোবাজারের তুলনায় ও দর একটু বেশিই পড়েছে, অথচ মাত্র বছরখানেক আগে এর দাম ছিল ৩ লিরা। একটা মেয়ে দর হাঁকছিল ১৯০ লিরা, আর অন্য মেয়েটা চাইছিল ২৯০ লিরা। তোমরা আগে নিজেদের মন ঠিক করে নাও, হেসে বললাম। কিন্তু তারা আমার কথাকে ভুল বুঝল, ফলে অনুযোগ জানিয়ে বলল, তাহলে আমাদের খাবার এবং কাজ দাও। তা আমার কাছে কাজ চাইছ কেন? নিস্পৃহ কণ্ঠে বলতে লাগলাম। আমাকে কি মনে করছো তোমরা, সরকার? আমি কত রোজগার করি ভাবো? এমনকি সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে কাজ করে যা মজুরি পাই, তা থেকে মাসে ৪,০০০ লিরা আয়কর দিই। ভাগ্যবান তুমি, কিছু না পেলেও তোমার মতো কাজ করার ইচ্ছে আর কার আছে? ওরা জবাব দিল। রসিকতা বুঝতে পারলেও তার বাড়াতে চাইল না, তাই সোজাসুজি বলল, বিনা মজুরিতে কাজ করার ইচ্ছা আমাদের নেই। তুমি পরোপকারী ভাগ্যবান, তাই করছো। ইতিমধ্যে ওদের একজন বুকের কাছে জামার ভেতর থেকে এক মুঠো ১,০০০ লিরার নোট টেনে বার করল। তা প্রায় ৪৫ নোট হবে। তা তো নিশ্চয়ই হবে। নোটগুলো বার করবার সময় সে তার গায়ের নোংরা ব্লাউজের বোতামগুলো খুলল। অমনি নজরে পড়ল সে ভেতরে পড়েছে গোলাপি ফুল ছাপা দামি সিল্কের অন্তর্বাস। আহা, খাসা জিনিস! এমন একটা আমার প্রিয়া অনিতাকে উপহার দেওয়ার স্বাদ ছিল আমার। কিন্তু পুরনো পর্দার কাপড় কেটে নিজের অন্তর্বাস সেলাই করে নিতে বাধ্য হয় অনিতা। আমাদের আয় এত সীমিত যে নিজেদের সামান্য সুখের জন্য খুব বেশি খরচ করে উঠতে পারিনি। যে জুতো জোড়া আমি পরি তা নিজেই তাপ্পি মেরে সেলাই করি। বিক্রেতা ওই মেয়েটার ঝকঝকে নতুন অন্তর্বাস থেকে দুটো ভিন্ন ধরনের গন্ধ নির্গত হচ্ছে। একটা তার অপরিচ্ছন্ন দেহের গন্ধ, এবং অন্যটা অত্যন্ত দামি ইন্দ্রিয় সুখবর্ধক এসেন্সের সৌরভ। এই মেয়েগুলো মিত্রপক্ষের সৈনিকদের সেবাদাসী, মনে মনে বললাম। কল্পনা করতে পারছি যে সকালবেলায় ওরা প্রতিদিন এই পিয়াজ্জা দেলমন্তিতে যে তালাগুলো অন্য কোথাও পাওয়া যায় না, সেগুলো খরিদ্দারকে ঠকিয়ে ১০ গুণ দামে বিক্রি করে। তারপর দুপুরবেলায় বাড়ি যায়। আমাদের চেয়ে অনেক ভালো খায়, ঘন্টা ৩-৪ আরামে ঘুমোয়, অথবা মানব সমাজে যৌন অনাচার নিয়ে যে অসংখ্য রগরগে সাপ্তাহিক কাগজ বেরোয়, তেমনি কোনো একটা পত্রিকা নিয়ে বালিশে হেলান দিয়ে পড়ে। তারপর সাঁঝবেলায় উত্তম পোশাক পরে উকুন ভর্তি মাথার চুলে জবজবে করে জলপাই তেল মেখে চুল বাঁধে। শেষে গায়ে সুগন্ধ মেখে সেপ্টেম্বরে চাঁদ উঠলে আমেরিকান সৈনিকদের খোঁজে বেরিয়ে পড়ে পথে। তাদের সঙ্গে বসে আকণ্ঠ মদ্যপান করবে এবং রাত্রির গভীর জগতে নিয়ে আসবে অন্য ধারার রোমানদের। রোমুলাস আর রেমাসের মতো পবিত্র সেই সব সন্তান সেই সময়ের মিত্রপক্ষের সৈনিকদের ঔরসে এবং রিয়া সিলভিয়ার গর্ভে তারা জন্মগ্রহণ করবে। এই মেয়েগুলোকে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে হয় যে তারা তাদের পোয়াতি পেটে অ্যাংলো জার্মান বীজ বহন করছে কিনা, অথবা আমার বলা উচিত জার্মান ইংরাজ। কেননা জার্মানরাই এদেশে প্রথম এসেছে এবং একটা বাহিনীর কবল থেকে আরেকটা বাহিনীর দখলে হস্তান্তরিত হওয়ার সময় জার্মান বীর্যে যে পাত্রটা ইতিমধ্যে নিষিক্ত হয়েছিল, তাতে আবার ইংরেজ অথবা আমেরিকান লিঙ্গ অনুপ্রবিষ্ট হল। ভাগ্যের কথা, প্রজননের ব্যাপারে প্রকৃতির বিভ্রান্তি ঘটে না। কিন্তু এটা ঠিক যে বর্জিয়া অথবা ফার্নিচ অথবা নাম উল্লেখ করার মতন আরও অনেকে রয়েছে এমন রক্তধারার মিশ্রণে রোমান বেজন্মাদের চেয়ে জার্মান অথবা আমেরিকান বেজন্মারাই বেশি জন্মাক, সেটাই ঠিক। আগের দিন পিয়াজ্জা দেল মন্তিতে যেসব চোরেরা ছিল আজও তারাই রয়েছে। তাড়াতাড়ি আমি ভিয়া দি বাল্লুরিতে চলে এলাম। সকাল ৬টা অথবা ৭টার সময় গাড়োয়ানরা এখানে আদৌ আসে না। রোমে সবকিছুই অন্তত আধ ঘন্টা দেরিতে ঘটে, তাই গাড়োয়ানরা পৌঁছয় বেলা ৮টার কাছাকাছি। আর ঠিক এই সময়ে সাদা কলারের মজুররাও তাদের দিনের কাজ শুরু করে। তখনই তাদের কেউ কেউ কাজে বেরোয়, অন্যরা বাড়ির নিচে ঠেকান দিয়ে বসে আড্ডা মারে।
তামাক ফুঁকে দাঁত বার করে হাসে আর পথচারীদের নিয়ে মজা করে। আমাদের মতো বুদ্ধিজীবীদের জন্য সরকার, জার্মানরা অথবা আমেরিকানরা এ বিষয়ে কোনো পার্থক্য করেনি। সর্বনিম্ন রুটির বরাদ্দ বেঁধে দিয়েছে। কিন্তু গাড়োয়ানদের, যারা নাকি স্পষ্টতই কম কাজ করে এবং স্বভাবেও উদ্বেগহীন, তাদের জন্য বরাদ্দের পরিমাণ সর্বোচ্চ, এবং এও নাকি স্বেচ্ছাচারীদের শপথের প্রকাশ। 3 উত্তরাধিকারী স্বেচ্ছাসেবী আমাদের দেশে একই ধরনের ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। প্রথমে ইতালীয় ফ্যাসিবাদীরা, তারপর জার্মানরা, এবং সবশেষে এই মিত্রশক্তি। এইসব নানা কিসিমের স্বেচ্ছাচারীদের জীবনযাপনের মান অনুযায়ী আমি, যাকে ডেস্কের পাশে বসে সারাদিন মস্তিষ্ক চালনা করতে হয়, তার জন্য বরাদ্দ ক্যালোরির পরিমাণ অতি সামান্য। অথচ গাড়োয়ানরা সারাদিন রোদে বসে আড্ডা দেয়, তারা পায় বেশি ক্যালোরি। আমি, যে নাকি কিছুই উপার্জন করি না, কেননা আমি একজন বুদ্ধিজীবী। দেখেছ কি বুদ্ধিজীবীদের প্রতিটি পরিকল্পনা, প্রতিটি রাজনৈতিক ভাষণ থেকে বাদ দেওয়া হয়েছে? তাই আমাকে দেওয়া হয় কম খাদ্যের বরাদ্দ। আর কুলিরা, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি ঠেলে, কম মজুরি হওয়া সত্ত্বেও যারা প্রচুর উপার্জন করে, তাদের জন্য সবচেয়ে বেশি খাদ্য বরাদ্দের অনুমতি দেয়া হয়েছে। এটা গণতন্ত্র না, এটা তামাশা, যে তামাশা গণতন্ত্রকেই অসম্মান করে। সবকিছু এভাবে চলতে পারে কিনা ভেবে একবার দেখা উচিত। পিয়াজ্জা দেল তিয়েত্রো দি পম্পিওতে দণ্ডায়মান গুন্ডাদের চোখের সামনে অলসভাবে দাঁড়িয়ে থাকার ইচ্ছা আমার একেবারেই নেই। ইচ্ছা নেই এই পথচারীদের সামনে খামোখা দাঁড়িয়ে থাকার। এবং তাই বই বিক্রেতাদের এক অন্যতম, চড়া সুদের বুড়ো, যারা 10 লিরায় বই কিনে বিক্রি করে 100 লিরায়, তারা এইসব বই সংগ্রহ করে লম্পট ছাত্র অথবা বিষণ্ণ বৃদ্ধ, অবিবাহিত অধ্যাপকদের উত্তরাধিকারী অথবা মেজবাড়ির লোকেদের কাছ থেকে, যারা আলমারির মাথায় রেখে যাওয়া হুলদে মলাটের দুঃসাহসিক অভিযান কাহিনী বা রগরগে আর কিছু অল্প দামে এদের বেচে দেয়। নববিবাহিত যুবকদের জন্য বেশ পছন্দসই বই তারা জোগাড় করে। এখানে অর্থ বুদ্ধির বলে অর্জিত হয় না, অর্জিত হয় বুদ্ধির কলা কৌশলে। অন্য সব জায়গাতেও অবশ্য এই একই হাল। কিসে ঝুঁকি নিতে হবে এবং কোন কোন জিনিস খরিদ্দাররা গ্রহণ করবে, সে সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হয়। যদি তুমি বইয়ের ব্যবসায়, পুরানো বইয়ের ব্যবসায় ঝুঁকি নেবে বলে স্থির করে থাকো, তবে ভেবো না যে রাতারাতি ব্যবসা বদলে ফেলতে পারবে, বরং ক্রমেই তুমি হয়ে উঠবে পুরানো বইয়ের ব্যবসাদার। বিক্রেতা লোকটা আমাকে বিলক্ষণ চেনে, এবং তাকে আমি একজন ধৃষ্ট, অসৎ, অর্থলোলুপ, নির্দয় এক বৃদ্ধ হিসেবে জানি। প্রথম যে কাজটা সে করে তা হচ্ছে, যখন কেউ তার দোকানের সামনে এগিয়ে আসে, তখন যত তাড়াতাড়ি সম্ভব তার কবল থেকে উদ্ধার পাওয়ার জন্য সে জবাব দেয়, না না, ওসব আমার কাছে নেই। অথবা যে বই তার কাছে চাওয়া হচ্ছে তা যদি তার কাছে থেকেও থাকে, তবে জানায় যে সে বই এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। এই ধরনের কথাবার্তার পর অন্য যে প্রশ্নের সে জবাব দেয়, সেটা হলো, এর মূল্য কত জিজ্ঞাসা করছেন? এ বই মহামূল্যবান। কাজেই তার কাছে যেতেই ইতস্তত করতে লাগলাম। কিন্তু এগিয়ে না গিয়ে দাঁড়িয়ে থাকার জন্য আমার একটা ওসিলা দরকার, এবং তাই আমি তাকে সব খুলে বললাম। স্বাভাবিকভাবে সে এর মধ্যে আমার সাইকেল চুরির বিষয়টা জেনে গেছে। যা হোক, সে জিজ্ঞেস করল, নতুন কোনো কিছু ঘটেছে কি? 2-4টে প্রাথমিক প্রশ্ন ও জবাবের লড়াই শেষ হলে আমি তার কাছে জানতে চাইলাম যে এখানকার গাড়োয়ানদের সততা সম্বন্ধে তার কোনো ধারণা আছে কিনা। না, সে জানে না বলল। তারপর যেমন কোনো লোক তার ব্যক্তিগত চুরি বিষয় বর্ণনা করার সময় বোকা বনে যায়, তেমনি হালকাভাবে আমি ব্যাপারটা চেপে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু প্রথমটায় কোনো কিছু না শোনার, না জানার ভান করলেও এখন লোকটার নাছোড় শুধালো, তুমি সাইকেলখানা কেন দোকানের বাইরে ফেলে রেখেছিলে? কি শয়তান! আমি কিন্তু ঠান্ডা মাথায় জবাব দিলাম, কারণ এই দোকানটা খুবই ছোট। সবেমাত্র সাইকেলখানা বাইরে রেখে আমি দোকানে জুতোর কালি আছে কিনা শুধোবার সময়টুকু মাত্র পেয়েছিলাম, আর তক্ষুনি চোর। আচ্ছা, এই ব্যাপার। তা তুমি কি আশা করো এখন? লোকটা অবিচলিত। ভাগ্য ভালো, কখনো তোমার কোনো জিনিস চুরি যায়নি, বললাম। সে রীতিমতো চড়া মেজাজে বলল, প্রত্যেকেই আমার জিনিস ছিনতাই করে, এমনকি সৎ খরিদ্দাররা পর্যন্ত। তারা প্রায়ই আসল চোরদের লজ্জা দেওয়ার মতো করে কোটের তলায় বই লুকিয়ে নিয়ে পালায়। আসলে কয়েক সপ্তাহ আগে এমনই ধরনের 2জন লোক আমার দুটো কাঠের বাক্সে রাখা বইগুলো দোকানের মধ্যে ফেলে দিয়ে বাক্স দুটো নিয়ে পালিয়েছে। বুঝতে পারলাম
রোমের চোরদের বই চুরি করার কোনো ইচ্ছা নেই। স্থূল অজ্ঞ ব্যক্তি তারা। তারা ধরে নিয়েছে যে যেহেতু বইগুলো চিবিয়ে খাওয়া যায় না, কাজেই তার কোনো দাম নেই। বই বিক্রেতা আমাকে বলল যে আমার সাইকেলখানা চুরি যাওয়ার পর দ্বিতীয় রাতে ওই একই মুচির দোকান থেকে ধোবিখানার 2 বান্ডিল কাপড় আর মোটর গাড়ির একখানা টায়ার চুরি গেছে। যা হোক, ওই কাপড় অবশ্য দোকানদারের ছিল না, ওগুলোর মালিক ছিল এক বাস্তুত্যাগী। দিন 3 আগে সে রোম ছেড়ে চলে গেছে। একটু বুঝে দেখো যে বই নয়, বইয়ের দোকানদারের চুরি গেছে 2টো খালি বাক্স। মুচির দোকান থেকে জুতো চুরি হয়নি, চুরি হয়েছে ধোবিখানার কাপড়, যেগুলোর মালিক সে নয়। কাজে এটা একেবারেই সরল যে দোকানদার আর চোরেরা পরস্পরকে চেনে এবং মৌখিক চুক্তির স্বার্থে তারা পরস্পরের কাজে বাগড়া দেয় না বা নাক গলায় না। তাহলে এই জটিল পিয়াজ্জোতে, যার নাম শান্ত পম্পেই, সেখানে কিছু আধা সৎ লোক এবং একদল চোর বাটপা সহ অবস্থানে রয়েছে। খুবই সম্ভব যে স্কোয়ারের চারধারে গোটা 8-10 দোকান মালিক এবং ব্যবসাদার রয়েছে, যারা খুব ভালোভাবেই জানে কারা এই চোর বাটপাদের দলের সভ্য। তাই তারা ছাড়া আর প্রত্যেকে জিনিস চুরি যাচ্ছে। মতবাদে ও প্রয়োজনে একতার এক বিভৎস দৃষ্টান্ত। এইসব চিন্তা যখন আমার মগজের মধ্যে ছোটাছুটি করছিল, তখন আমি ক্রমে আরো বেশি নিশ্চিন্ত হয়ে উঠেছিলাম যে ইচ্ছা যদি থাকতো তাহলে বই বিক্রেতা আমাকে জানাতে পারত। কোথায় গেলে আমি আমার সাইকেল চোরকে পাকড়াও করতে পারবো। ভেবেছিলাম যে এই গাড়োয়ানদের মধ্যে তাকে আমি ধরতে পারবো, কিন্তু তাদের মধ্যে যদি থেকেও থাকে, তবু আমি তাকে খুঁজে পাবো না। চেহারাটা কেমন ছিল তা মনে করতে চেষ্টা করলাম। ঈষৎ পিঙ্গল রঙের মুখ, চোখ দুটো বড় বেশি কাছাকাছি, চওড়া থ্যাবড়া নাক এবং তার জাতের বৈশিষ্ট্য খাটো সাদা পশমের মোজা আর ফ্যাসিস্ট বাহিনীর অথবা অন্য কোনো বাহিনীর কোমরের বেল্ট কাটা চামড়ায় তৈরি চটি তার পায়ে। বিক্রেতা লোকটার মনের কথা টেনে বার করার ও সময় কাটানোর জন্য আমি রাজনীতি নিয়ে আলোচনা শুরু করলাম। এ ব্যাপারে সে দারুণ আগ্রহী। যদিও এ সম্বন্ধে আমার জ্ঞান খুবই সীমিত, তবু তাকে আগ্রহী করে তোলার মতো কিছু তথ্য আমার ঝুলিতে রয়েছে। আলোচনার সময়ে লিরার অবমূল্যায়ন সম্পর্কে আমি আমার সন্দেহের কথা বললাম যে আমাদের জাতীয় ঋণ 60,000 কোটি, অথবা যদি মাথাপিছু 15,000 লিরার চেয়ে বেশি হতো, অথবা প্রতিটি নাগরিককে যদি 1500 লিরা কর দিতে হতো, এবং এটাই যদি সব হতো, তবে তাতে কিছু এসে যেত না। তার বদলে লিরার মূল্যবান নাকডোবা হয়ে থাকল, ঠিক যেমন প্রথম যুদ্ধের পর অস্ট্রিয়া ও জার্মানির অবস্থা হয়েছিল। না হলে লিরার মূল্যমান সঙ্গে সঙ্গে একেবারে ভেঙে পড়ত, অথবা সঙ্গে সঙ্গে ভেঙে পড়ার অবস্থা হতো। সে সময় জার্মানিতে এই অবস্থা হতে সময় নিয়েছিল মাত্র 15 দিন। ক্লজেন ফোর্টের কাছে সিবাক সিতে আমি তখন থাকতাম। এক সুন্দর চমৎকার দিনে বারান্দা থেকে একেবারে ভিন্ন ধরনের পতাকা ঝুলতে লাগলো, এবং প্রায় একই সময়ে যখন পতাকা উড়িয়ে দেয়া হলো, তখন কয়েকটা ছেলেমেয়ে ছাদের ওপর থেকে রাজপথে অন্য কিছু ছেলেমেয়ের দিকে কিছু কাটা কাগজ ছুটছিল। কাগজে আঁকা চিহ্নগুলো তখন অপ্রয়োজনীয়, কিন্তু এ চিহ্ন যাদের দখলে ছিল তারা খতম হয়ে গিয়েছিল। তিক্ত আনন্দ উপভোগের জন্য তাই এগুলো ছেলেদের দিকে ছুড়ে দেয়া হলো, যাতে এই কাগজে মিষ্টি মুড়ে নিয়ে তারা খুশি হতে পারে। এখনো শূন্যে আমি দেখতে পাচ্ছি সেই উজ্জ্বল চিহ্ন যেন উঠছে। কারো মুখের থেকে কথা বার করার সহজ পথ হচ্ছে দ্রুত তার আঁতে ঘা দেওয়া। চড়া সুদের কারবারি বই বিক্রেতা লোকটার যা প্রধান স্বার্থ, সেই হীন ধনলিপ্সার কাঁটা বিঁধল তার মনে। এইসব শুনে তাই সে আমাকে অজস্র প্রশ্ন শুধাতে লাগল। আমি খুব উৎসাহের সঙ্গে তার প্রশ্নগুলো জবাব দিতে লাগলাম। এই সময় একটা নাটকীয় ঘটনা ঘটল। আমার সাইকেলটা যে বেটা চুরি করেছিল তাকে আবার দেখতে পেলাম। একটা গলি থেকে বেরিয়ে এলো ছোকরা, একদল গুন্ডার দলে মিশে রয়েছে। বই বিক্রেতার সাথে কথা বলার সময় এদের উপর আমি নজর রেখেছিলাম। ছোকরাকে ঠিক চিনতে পারলাম, এবং সেও আমাকে দেখতে পেল এবং চিনতে পারল, কিন্তু কৃত্রিম উদাসীনতা তার আচরণে। পকেটে হাত পুরে সে সঙ্গীদের সাথে কথা বলতে শুরু করলো। তার পাশেই রয়েছে তার ভাই। ও যে তার ভাই তা আমাকে কেউ বলেনি। অন্যজন বয়সে বছর 5-এর বড়। এছাড়া ওদের দুজনকে একই রকম দেখতে, চেহারাও প্রায় একই রকম, কেবল পরনের পোশাকে পার্থক্য। এখন আমার কি কর্তব্য? তাই বই বিক্রেতাকে শুধালাম, ওই ছোকরার নাম জানো? কোনটা? লোকটা এমন একটা ভান করলো যেন সে ওই ছোকরাকে জানে না অথবা চেনে না। সে নীরব রইল এবং প্রশ্নটা বেমালুম চেপে যেতে চেষ্টা করল। কিন্তু
আমি তাকে পেড়ে ফেললাম। ও যদি পরিষ্কার জবাব দিত যে সে সত্যিই জানে না, তাহলে আমি নির্ঘাত অন্য আর কাউকে ছোকরার নাম জিজ্ঞাসা করতাম। বোধহয় জিজ্ঞাসা করতাম ওই মুচিকে, এবং সে ভদ্রলোক হলে নিশ্চয়ই আমাকে তা বলতো। অবশেষে সে জবাব দিল যে তার মনে হচ্ছে ওর নাম পাপ্পা। আর ওই যে ছোকরা, ও কি ওর দাদা? হ্যাঁ। কি করে আন্দাজ করলে? ওরা কি সৎ? সৎ। বই বিক্রেতার জবাবে বিদ্রুপের ঝাঁজ এবং কণ্ঠস্বরে বিরক্তি। ওরা ওখানে ওই আসবাবপত্রের দোকানটা চালায়। বাস্তবে দলটা দোকানে দরজা ঘিরেই দাঁড়িয়েছিল। ওদের একজন বেশ উল্লাসের সঙ্গে অন্যদের সঙ্গে বাতচিত করছিল, আর ওই চোর পাপ্পা পকেটে দুহাত ভরে নীরবে দাঁড়িয়েছিল। ওর দু চোখে অসহায় দুর্বল ভাব, এবং মাঝে মাঝে দৃষ্টি বিনিময় করছিল দাদার সঙ্গে। এটাই ওদের সংযোগের মনোভাব প্রকাশের রীতি। এখন আমার কি কর্তব্য? ছোট্ট স্কোয়াডটার মধ্যে কোনো পুলিশের টিকিও নজরে পড়ছে না। সময়টা অন্যরকম হলে এতক্ষণে আমি চিৎকার করে উঠতাম, চোর চোর ধরো! কিন্তু এই পরিবেশে এখন তা নিরর্থক। পরে আমি আপন মনে মনে কারণটা ব্যাখ্যার চেষ্টা করব। আমার সৌভাগ্য, সেদিন আমি এক বৃদ্ধ দম্পতির পক্ষে আতঙ্কজনক একটা ঘটনার সাক্ষী ছিলাম, যাদের মূল্যবান জিনিস ছিনতাই হয়েছিল গির্জায়, এবং দেখেছিলাম সেই সব লোকেদের যারা পাকা চোর, সেই ছোট্ট মেয়েটার মায়ের বিরুদ্ধে নয়, দাঁড়িয়েছিল দুজন সৎলোক ওই বৃদ্ধ দম্পতির বিরুদ্ধে। এখন নিজেকে সৎলোক হিসাবে প্রতিপন্ন করার মধ্যে অতএব যথেষ্ট ভয়ের ব্যাপারও রয়েছে। ঠিক সেই মুহূর্তে এক মহিলা এবং একজন পুরুষ তুমুল হাত পা নেড়ে চিৎকার করে ঝগড়া করতে করতে পাশ দিয়ে চলে গেল। মহিলাটি যুবতী, কিন্তু রোগা ও অবসাদগ্রস্তা। মহিলার লোমযুক্ত পা দুখানা রোদে পোড়া, বেশ নোংরা, তবে কুৎসিত বা বাঁকা নয়। দেখে মনে হয় সে যৌন রোগী। সঙ্গী লোকটির মুখে রুগ্ন হাসি। সে ওই মহিলার নাগাল ছাড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব পালানোর চেষ্টা করছে। ইঁদুর কোথাকার, জোচ্চোর! তোর বউকে সব বলে দেব আমি। আমার কাছে পাঠিয়ে দিস তোর বউকে, তাকে দু চারটে ভালো ভালো বাণী শোনাবো। সাইকেল চোরটা এই গোলমালের সুযোগ নিল তার সঙ্গী সাথীরাও। অভাবিত এই জনতার ভিড়ে তারা হাওয়া হয়ে গেল। সাইকেলে উঠে অতি কষ্টে ভিড় কাটিয়ে সাইকেল চোরটার উপর নজর না সরিয়ে এগুতে লাগলাম। পাপ্পা যখন দেখল তার উপর থেকে নজর সরাইনি, তখন হাত বদল করা পুরনো আসবাবপত্রের দোকানের সামনে তার সঙ্গেই সে দাঁড়িয়েছিল এমন আর এক স্যাঙ্গাতের দিকে ঘুরে কি যেন নির্দেশ দিল। ছোকরার কাছে ছিল নীল রঙের মাঠগার্ডওয়ালা একখানা সাইকেল। এখন ওই ছোকরাটা চোর অথবা পাপ্পা, কাকে সাইকেলে অনুসরণ করবে তা এখন আমাকে ভেবে ঠিক করতে হবে। স্থির করলাম ওই ছোকরা চোরটার পেছনেই ধাওয়া করব। মতলবটা বেশ মনের মতো হলো। এখন আমার সাইকেলখানা চোরের নাম যে পাপ্পা তা আমি জানি, এবং এও জানি মোড়ে তার একখানা পুরনো আসবাবপত্রের দোকান আছে। এও জানা গেছে যে তারই এক দাদা আছে ঠিক তারই মতো দেখতে। উপরন্তু এও বুঝেছি চুরি সমাধানের জন্য অনুপস্থিত পুলিশের উপর নির্ভর করার কোনো যুক্তি নেই। পরে আমি ব্যাখ্যা করব, গোটা রোমেরই পুলিশ বা শান্তিরক্ষক বা আইনের ধারকদেরও কোনো ভূমিকা কোথাও নেই। অন্য চোরটাকে অনুসরণ করার আপন উপদেশ মানা ছাড়া আমার কোনো পথ রইল না। আশা করছিলাম হয়তোবা সে আমাকে দেখতে পাবে না। আমার ভাগ্য যথেষ্ট ভালো বলতে হবে, যদি তাকে ধাওয়া করে আমি সাইকেলের গোপন গুদাম পর্যন্ত যেতে পারি। সত্যিকারের সৌভাগ্য হবে যদি ওই চোরটা সাইকেলের চোরা গুদাম থেকে আমার সাইকেলখানা বার করে অন্য কোথাও লুকিয়ে রাখতে নিয়ে যায়। কিন্তু আমার এতটা বেশি আশা করা উচিত হবে না। জায়গাটা আমি চিনে রাখব। তা যদি হয় তবে চুরি যাওয়ার ভয় থাকলেও আমি চেঁচিয়ে লোকজন জড়ো করতে চেষ্টা করব, এবং বোধহয় জড়ো হওয়া জনতার মধ্যে দু চারজন পুলিশও পেয়ে যাব। আমার পকেটে আছে একখানা ছুরি, এবং চোরাই সাইকেলখানা যে আমার তা প্রমাণ করার জন্য একখানা রসিদ। তারপর একবার যখন লোকজন জড়ো হবে, দেখব তখন ঘটনাটা কোন দিকে গড়ায়। পাপ্পার সঙ্গী পিয়াজ্জা দেল পাল্লাৎসো দেল্লা ক্যানসোল্লিয়ার দিকে ঘুরল, পার হয়ে গেল কর্সো ভিত্তোরিও ইমানুয়েল, চলল ভিয়া দেল লিউতারির দিকে, এবং তারপর সেখান থেকে ধীরে ধীরে সাইকেল চালাতে লাগলো। একবারের জন্যেও সে পেছনে তাকায়নি, কেননা আমি যে ওকে অনুসরণ করছি তাও দেখেনি। এবার পার হলো ভিয়া দেল গভার্নো ভেকচিত্তো, তারপর হাজির হলো পিয়াজ্জা দেল মন্তি জিওরদানোতে। ভিয়া দেল পানিকোর কাছে বাঁক নেওয়ার সময় সে থামল, যেন সাইকেলের একটা কিছু হয়েছে এমন ভান করল। সাইকেলের চেনটা পরখ করল, তারপর পেছন ফিরতেই দেখল আমি তাকে অনুসরণ করছি। যাই হোক,
নির্দিষ্ট লক্ষ্যস্থলে পৌঁছবার পরেও সে আমাকে ঠিকই দেখতে পেত। সাইকেলের ব্রেক চেপে ধরলাম। ভিয়া দেল্লা কামপানোল্লার ভেতর দিয়ে ধীরে চালাতে লাগালাম। ঘুরে আবার পেছনে ফিরে এলাম এবং কোনো রকমে আবার তাকে পেছন থেকে অনুসরণ করার ব্যবস্থা করলাম। ভিয়া দেল পানিকোর বাঁ দিকে একটা ভাটিখানার সামনে ছোকরা থামল। ঢুকলো ভাটিখানার একটা টেলিফোন বুথে। একটা নম্বর ধরতে চেষ্টা করে পারল না। পথের ধারে জ্বলন্ত কয়লার ওপর কাঠবাদাম ভাজছিল এক ফেরিওয়ালা। এই সময়টায় তার কাজ নিরীক্ষণ করার ভান করছিলাম। 3 লিরা দিয়ে গোটা 3 ভাজা কাঠবাদাম তার কাছ থেকে কিনলাম। ভাটিখানার মধ্যে থাকার সময় ছোকরা তার বন্ধুদের হাত নেড়ে কাছে ডাকল। আমার দিকে তাকিয়ে রাগ দেখিয়ে অঙ্গভঙ্গি করে প্রথমে একজন সঙ্গীকে, তারপর অন্যান্যদের নানা কথা বলছিল। দেখলাম ভাটিখানার বাইরে একটা নির্জন গলির মধ্যে সে নিজের সাইকেলখানা রেখে দিয়েছে। সাইকেল সম্পর্কে সে একেবারে অসাবধানী, কারণ জানে কেউ তার সাইকেল চুরি করার সাহস করবে না। মনোযোগ আকর্ষণ না করার জন্য এবং যাতে সে আমাকে আক্রমণ করার কারণ খুঁজে না পায়, তাই একখানা ভেদেত্তা রিপাবলিকানা কাগজ কিনে পড়বার ভান করলাম। ভেদেত্তা কাগজখানা এর মধ্যেই আমার কয়েকটা লেখা নিয়েছে এবং আজকে একটা প্রকাশ করেছে। কিন্তু চোরটা ঠিক বুঝতে পেরেছে কাগজের দিকে আমার তত আগ্রহ বা মন নেই। এখন যা কিছু করতে যাই না কেন তা ব্যর্থ হতে বাধ্য। ছোকরা জানতে পেরেছে আমি তাকে অনুসরণ করছি। গোপন গুদাম থেকে সে আমার সাইকেলটা আর বের করতে পারছে না। বুঝতে পারছি সাইকেলটা রয়েছে এখান থেকে মাত্র কয়েক পা দূরে, বোধহয় কোনো দোকানের পেছনের ঘরে অথবা কোনো কোনায়। এমন অনেক দোকানদার আছে যারা মুখে বলে থাকে চোরাই সাইকেলের লেনদেন করে না, আসলে কিন্তু তারা দিব্যিই কাজ করে থাকে। আমি যখন এইসব কথা ভাবছিলাম, চোর ছোকরা ফের তার সাইকেলে চাপল এবং একটা চওড়া নির্জন রাস্তা ধরে ভিয়া দেল পানিকোর দিকে চলল। রাস্তাটা জায়গায় জায়গায় রোমের সবচেয়ে নিচু স্তরের বেশ্যাদের ঘর, এমনকি সবচেয়ে উদাসীন পথচারীরা, যাদের মনে এতটুকু হৃদয়ংসার আবেগ নেই বা যাদের চিন্তায় কিছুমাত্র কোনো রমণী শিকারের আগ্রহ নেই, তারাও হাঁ করে দাঁড়িয়ে কাঠের নকল জাফরি লাগানো সবুজ রং করা জানালার ওপর ঠেসান দিয়ে উদমভাবে স্তন দুটো বার করা মেয়েদের দেখতে থাকে। তাদের স্তন প্রায়শ কিন্তু সামঞ্জস্যের অভাবে কুৎসিত হয়ে গেছে। দেখতে হয়েছে বুড়ো গাইগরুর শুকনো পালনের মতো, ঠিক যেন ছোট একজোড়া লাল বালিশের ওপর বিশ্রাম করছে ওরা। নির্জন রাস্তার মুখে আসতেই ছোকরা আচমকা ঘুরে দাঁড়িয়ে আমাকে ঠ্যাঙামার ভয় দেখালো। ওর শক্তিশালী হাতের থাবা দুটো দেখে নিলাম। খুবই বড়, রীতিমতো বিশাল। লড়িয়ে মোড়কের পালকের মতন তার হাতের তালুর পিঠে লোমগুলো খাড়া হয়ে উঠেছে, আর তার চোখ দুটো ঠিক যেন কোনো শিকারী জানোয়ারের চোখের মতন। অবস্থাটা যেমন হাস্যকর আবার তেমনি ভীতিজনক। এক পা পিছিয়ে এলাম, মাথা গরম করলাম না, কেননা আমি জানি গুন্ডারা সাধারণত কাপুরুষ হয় এবং একজনের বিরুদ্ধে এককভাবে লড়তে হলে কদাচিৎ লড়াই করে তারা। এ ছোকরাও কাপুরুষ এবং ওদের স্বভাব ও জাত অনুযায়ী বিশেষভাবে কাপুরুষ। প্রতিপক্ষ সমান সমান হলে এ ধরনের কাপুরুষরা কখনো লড়তে সাহস করে না। এখনো ভয় পাওয়ার মতন কোনো ঘটনাই ঘটেনি, কেননা যতক্ষণ এই লড়াই দুজনের মধ্যে সীমিত থাকবে ততক্ষণ এই লড়াই সমপর্যায়ের, যে লড়াই যতই ভয়ঙ্কর হোক না কেন। ওই লড়াই আমাদের অস্তিত্বের সঙ্গীন মুহূর্তগুলোকেই প্রকাশ করে। মানুষের জীবন প্রেমের স্বপ্নে ও সুবিচারের ঘেরাটোপে এমনভাবে ঘেরা রয়েছে যা কোনো লোকই বাস্তবে যুক্তিসঙ্গতভাবে আশা করতে পারে না, অথবা এই ইচ্ছাও প্রকাশ করতে পারে না যে আমাদের জীবন তেমনই মসৃণ এবং শান্তভাবে চিরকাল বয়ে যাক। এমন জীবনের স্বপ্ন দেখা নিরর্থক এবং তার আশা করাও বোকামি। কোনো জবাব দিলাম না। তার দিক থেকেই প্রথম আক্রমণের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু সে শুধু চিৎকার করতে লাগলো, তারপর গর্জে উঠল, তারপর বোধহয় মৃগীর আক্রমণে লুটিয়ে পড়ল মাটিতে, এই স্পষ্টতই ভয় দেখানোর জন্য। আশেপাশের কোনো স্যাঙ্গাত থাকলে তার সাহায্য পাওয়ার আশাতেই ওর এই অদ্ভুত ভাবভঙ্গি। এটা কিন্তু আমার কাছে একেবারেই নতুন কোনো অভিজ্ঞতা না। ফ্যাসিস্টদের হাতে আমি একাধিকবার মারধর খেয়েছি এবং আহত হয়েছি। প্রথমবার 1927 সালে পোলোতে মার খেয়েছিলাম এবং শেষবার মার খেয়েছি 1942 সালে রোমে, যখন সন্ধ্যাবেলায় নাইট স্কুল থেকে রাতে 10:30টার দিকে বাড়ি ফিরছিলাম। কিন্তু আমার দেবদূত সবসময় আমাকে রক্ষা করে চলেছেন, তাই আজ পর্যন্ত সত্যিকারের কোনো শারীরিক ক্ষতি হয়নি আমার। ছোকরা চিৎকার করছিল, ভীতু কোথাকার, কি চাস তুই?
কি চাইছিস? কিছু না, জবাব দিলাম। তুমি তো এসব শুরু করেছো বাপু। আমি আমার সাইকেলটা খুঁজে বার করবার চেষ্টা চালাচ্ছি। মাটি থেকে উঠে পড়ল সে। কি বলছিস তুই? কিচ্ছু না? বেজন্মা কোথাকার! তুই কি বলতে চাইছিস আমি তো সাইকেলটা চুরি করেছি? আমি তো সাইকেলের ব্যাপারে কিছুই জানি না। উচ্ছন্নে যা! সে সমানে খিস্তি দিতে লাগলো। আমি অচঞ্চল, দু চোখ সতর্ক, নিজেকে রক্ষা করার জন্য তৈরি। ওকে চিৎকার করতে দিলাম। ও আমাকে আঘাত করল না, কারণ ওর একমাত্র উদ্দেশ্য আত্মরক্ষার জন্য আর কিছু লোক জড়ো করা। ঠিক কাপুরুষের মতন সে চিৎকার করছিল, স্রেফ অন্য কাপুরুষদের আকর্ষণ করার জন্য। জনতা সবসময় এ ধরনের কাজ করে থাকে এবং সবসময়ই করবে। তারা সাধারণত 5 জনের একটা দল নিয়ে এক একজনকে আক্রমণ করার সাহস পায়। 5 জনে মিলে একজনকে মারে। যাই হোক, চোর ছোকরা জানে আমার কাছে একখানা ছুরি আছে। পিয়াজা দেল পিয়েত্রো দি পম্পিওতে আমার সাইকেলের আসনের পেছন থেকে ঝুলন্ত এক গোছা সুতো ছুরি দিয়ে কাটতে যারা আমাকে দেখেছে, তারাই একথা ছোকরাকে পরে জানিয়েছে। একথা বলার জন্য যতটুকু সময় লাগছে, তার চেয়েও কম সময়ের মধ্যে জনাদশেক ছিঁচকে চোর এবং পানিকো থেকে কিছু দর্শক এসে জমা হলো। দাঁড়িয়ে রয়েছি আর মনে মনে ভাবছি, ঠিক একই ধরনের দৃশ্য একটু আগে গির্জার সামনে ঘটে গেছে। সেখানে এক বয়স্ক দম্পতির মানিব্যাগ চুরি করা হয়েছিল। পড়তি যে চোরেদের মধ্যে ছিল এমন জনাপাচেক বদমাশকেও দেখলাম এখানকার ভিড়ে। আমাকে তারা সমানে গালাগালি দিচ্ছে। নোংরা উকুন, কুত্তির বাচ্চা! সব রকম অপরাধের জন্য তারা আমার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছিল। আমি শান্ত ও নীরব। তাই দেখে ওরা হতভম্ব হয়ে গেল। এরপর কি বলে আমাকে ওরা গালাগালি দেবে তা জানে না। আমার সরলতা সুপ্রকাশিত, আর তাদের অপমান করার তুনও নিঃশেষিত। ওদের মধ্যে সবচেয়ে লড়াকু ওস্তাদ চোররাও আমাকে চোর বলতে পারছিল না, কারণ তারা নিজেরাই চোর এবং কিছু বললেই তারা পরিষ্কার জবাব পাবে। একই জাতের পাখি, সমপ্রকৃতির লোক সবাই। অবশেষে বললাম, বন্ধুগণ, আমার চুরি যাওয়া সাইকেলটা ফিরে পাওয়ার অধিকার আমার আছে। চোরের সাথে সৎ লোকের তর্ক বাঁধল। যারা সৎ লোকের পক্ষ অবলম্বন করার ভান করে, তেমনি এক দর্শক বলে উঠল, এই ভিয়া দেল পানিকোতে আপনি আপনার চোরাই সাইকেল খুঁজতে এসেছেন? আপনি একটা আস্ত গবেট। আপনি নিজে আপনার চোরাই সাইকেল খুঁজতে কোথায় যেতেন? আমি বিদ্রূপ তরল কণ্ঠে শুধালাম, ভ্যাটিকানে, কুইরিনালে, সব জায়গায় ঢুঁড়ছি আমি এবং কাউকে বিরক্তও করছি না। বিরক্ত করার ইচ্ছাও নেই আমার। তবে যাও, পালাজো ব্রাস্তিতে গিয়ে খোঁজো। চোরেদের মধ্যে একজন জঘন্য ভাষায় জানালো, তোমরা জানতে তো পালাজো ব্রস্চিতেই ছিল রোমের ফ্যাসিস্টদের প্রধান আড্ডা। পালাজো ব্রাস্চি শব্দটা কানে যেতেই ওদের মধ্যে একজনের মনে পড়ে গেল সে নিজেই ওই দলের এক স্যাঙ্গাত ছিল। ঠিক একজন ছিল ফ্যাসিস্ট সেনা, ওদের দলের একজন গুন্ডা। এখন সময়ের পরিবর্তন ঘটেছে, অন্য দলে নাম লিখিয়েছে সে, কিন্তু এখনও তার মধ্যে রয়েছে সেই আগের মতনই মারমুখী ভাব। সে চেঁচিয়ে উঠল, দূর হ ফ্যাসিস্ট! এসব যার কাছে পুরনো কাসুন্দি, তেমনি আরেকজন ধমক দিয়ে উঠল, হাট শালা! আমরা জানি তুই একটা নোংরা ফ্যাসিস্ট। তোকে আমরা ওদের দলে কুচকাওয়াজ করে ঘুরতে দেখেছি। এটা একেবারেই অসম্ভব ব্যাপার। কেবল এই কারণে নয় যে আমি কখনো কোনো কুচকাওয়াজে যোগ দেইনি, আর কখনো যোগ দেবও না। কারণটা হচ্ছে, দেশের ভেতর যখন এইসব কুচকাওয়াজ চলছিল, তখন আমি রোমে ছিলামই না। ছিলাম মেরানোর আলতো আদিজে নির্বাসনে। ওরা ভাবছিল ওরা ঠিক জায়গাতেই আঘাত এনেছে। জনতার সংখ্যা এখন ফুলে ফেঁপে 50-এ দাঁড়িয়েছে। ওরা চেঁচিয়ে আমার কানে তালা ধরিয়ে দিচ্ছে। তবু আমি কোনো রকমে শান্ত রইলাম। ফ্যাসিস্ট, তাই নাকি? তোমাদের মতে তাহলে তো দেখছি রোমানদের 10 জনের মধ্যে 9 জনই ছিল ফ্যাসিস্ট। আমি যদি ফ্যাসিস্টই হতাম, তাহলে আমাকে নির্বাসনে পাঠানো হয়েছিল কেন? আর কেনই বা আমি বন্দী ছিলাম? ফ্যাসিস্টদের সঙ্গে লড়াই করা যখন বিপজ্জনক ছিল, তখন আমি ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন এসব কথা বলার চেয়ে সে সময় ওদের সাথে লড়াই করা অনেক বেশি প্রয়োজনীয় ছিল। তুই জেলখানায় ছিলি? আমার নাকের সামনে ঘুষি উঁচিয়ে জনতার ভিড়ের ভেতর থেকে একজন বলল। ঘুষির ভয় দেখানো এবং সত্যি সত্যি ঘুষি মারার মধ্যে ফারাক কেবল সেকেন্ডের ভগ্নাংশ। কিন্তু এখনই একজনের কবজি চেপে ধরার সময় হয়েছে এবং তার ফল ভালো হবে বলে আশা করা যায়। গুন্ডাদলের একজন আমার শান্ত ভাব দেখে বিস্মিত হলো। বলল, কি বলতে চাইছো? তুমি জেলখানায় ছিলে?
তুমি কি ভাবছো তোমার কথা আমরা বিশ্বাস করছি? তুমি আমাদের পিছু ছাড়ছো না কেন? কেন আমাদের একলা থাকতে দিচ্ছ না? তুমি তো রাজনীতিক নও। তুমি শালা একটা গুপ্তচর, একটা ফ্যাসিস্ট। দূর হও শালা এখান থেকে। হতভাগা বোকা লোকটা অন্যদের মতো সেও ভাবছে মিথ্যে কথা বলছি এবং সেই জন্যই তারা সবাই আমার বিরুদ্ধে সামিল হয়েছে। আর একজন বুক ফুলিয়ে বলল, তুই যদি শালা ফ্যাসি বিদ্বেষী হোস তবে আমিও ফ্যাসি বিরোধী। ভিয়াতাসোতে ছিলাম আমি। সমস্ত বিবাদটা তামাশায় পরিণত করার একটা সুযোগ পেলাম। বিদ্রূপের সুরে বললাম, তুমি ছিলে ভিয়াতাসাতে? কোথায়? কবে? বেড়াবার জন্য গিয়েছিলে বুঝি? নিশ্চয়ই তাই হবে। অথবা হয়তো তুমি জার্মানদের সহযোগিতা করতে, অথবা তাদের সেনাদের রাঁধুনির কাজ করতে গিয়েছিলে। এটা সত্যি ঘটনাও হতে পারে, আমি জানি না। কিন্তু এক বালতি ঠান্ডা জলের কাজ করল। সে ভিড় থেকে বেরিয়ে এসে বলল, কি বলতে চাইছো তুমি? ঠিক যা বললাম তাই জবাব দিলাম আমি। তুমি কি আমার কাগজপত্র দেখতে চাও? সহজভাবে নাও, এই যুক্তি দেখিয়ে একজন দর্শক বলল, বরং ওর কাগজপত্র দেখা যাক। শুনে ভাবলাম এবার বোধহয় আমি নিরাপদ। কেননা এবার আমায় যা করতে হবে তা হচ্ছে আমার পকেট থেকে ভেদেত্তা রিপাবলিকানার কপিখানা বার করে দেখানো। এই যে, এই কাগজে আমার একটা প্রবন্ধ বেরিয়েছে, এটা দেখেছ তো? এই আমার স্বাক্ষর, এই যে আমার পরিচয়পত্র। এক লোকের নয়। আমি কি আমি নই? সৌভাগ্য আমার কাছে লাল বইখানা রয়েছে। যারা বন্দি শিবিরে ছিল এই লাল বই তাদের হাতে দেয়া হতো। জনতা দুটো বিরোধী দলে ভাগ হয়ে গেল, কিন্তু আমি ইতিমধ্যে নিরাপদ। কেননা যারা আমার রক্ত দেখতে চাইছিল জমায়েতের বেশিরভাগ অংশই তাই, আর যারা সুপরিচিত তারা এখন আমার চারধার থেকে ঘিরে ধরল। তারা আর চিৎকার করছিল না। ইতিমধ্যে অন্যেরা চিৎকার করছিল সন্ন্যাসে আর উপদেশ দিচ্ছিল। ওকে ছেড়ে দাও, কেউ কেউ চিৎকার করে বলল। ওকে শালা মেরে ফেলে দাও, আবার অন্য এক দলের কণ্ঠস্বর। যুক্তি আর বিচারবোধের চমৎকার ধারণা তোমাদের। হেসে বললাম, আমি যদি নিয়মতান্ত্রিক অথবা সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট কিংবা রাজদ্রোহী না হই তবে আমাকে তোমরা খুন করতে চাইছো। ধরো আমি এমন একটা দলের সভ্য, যুদ্ধের পর দেশে মাত্র এই একটা দলের অস্তিত্বই থাকা উচিত। নিয়মতান্ত্রিক হচ্ছে হয় ধনী অথবা শান্তিবাদী। ও আমাদের গুলিয়ে দিতে চাইছে, কোনো একজন বলে উঠল। ও নির্ঘাত একটা আধা মাতাল, ওকে শ্লা ঠেঙ্গিয়ে ফেলে দাও, আচ্ছা সে ধোলাই দাও। কিন্তু এই শাসানি আমাকে আরো শক্তিশালী করে তুলল। চিৎকার করে বলতে লাগলাম, আমি ভিয়া দেল পানিকোর চোরদের কাছে। যে লোক তার চুরি হয়ে যাওয়া সাইকেল খুঁজতে বেরিয়েছে তার বিরুদ্ধে এমন বন্য আচরণ রাশিয়াতেও করা হয় না। এমন ঘটনা সেখানে ঘটে না। আসলে এর উল্টো দৃশ্যই রাশিয়াতেই ঘটে। হ্যাঁ, রাশিয়ার প্রত্যেকটি লোক শান্তিতে বাস করে এবং তারা যথেষ্ট খাদ্য পায়। রাশিয়ায় কোনো চোর নেই, এবং থাকলেও সেখানে কেউ চুরি করে অব্যাহতি পায় না। এ কথাটাও যোগ করলাম। কিন্তু এখানে এখন এমন সময় এসেছে যখন সব সৎ লোক এবং চোর পরস্পরকে সহযোগিতা করছে। আমি যখন চোর কথাটা উচ্চারণ করলাম তখন সেই উপস্থিত 4-5 জন ছোকরার কেউ একটা কথাও বলল না। তার বদলে তারা আমার প্রবন্ধটা পড়তে লাগলো। ঠিক এই সময় এক বন্দুকধারী এসে হাজির হলো। মাত্র একজন, সেও খুব ছোটখাটো আর কম বয়সী। আমার উপর মুখিয়ে উঠল সে। হাট যাও, যাও বলছি, এক্ষুনি চলে যাও। তারপর আমার হাত চেপে ধরল সে। আবার জনতার দিকে ফিরে বলল, আচ্ছা, আমি একেই সরিয়ে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে। এ কাজ সে করছিল আমাকে বাঁচানোর জন্যে, কিন্তু আমি যদি তার সঙ্গে যেতাম তবে তা হতো আমার দুর্ভাগ্যের কারণ। প্রতিবাদ জানালাম এবং আমার শরীর স্পর্শ না করার জন্য তাকে সাবধান করে দিলাম। কেননা আমি একজন নিয়মতান্ত্রিক। রাজার প্রতি আমার কোনো আনুগত্য নেই এবং জনগণই সঠিক। সবকিছুই রাজার দোষে ঘটছে। সাধারণ দুঃখ দুর্দশারও কারণ রাজা। কাজেই আমি এই কঠিন অবস্থার মুখোমুখি হয়ে নিজের মনে এর কারণ বিশ্লেষণ করতে লাগলাম। সেই যুবক বন্দুকধারী অপমানিত হয়ে ততক্ষণ ভিড় ছেড়ে চলে গেছে। আমার বিরুদ্ধে সে গজগজ করছিল। এবারে এই জটলার জন্য কয়েক দর্শক আমার ভার গ্রহণ করল। এরা সবাই নিয়মতান্ত্রিক। চোরেরা সরে পড়ল।
ভিড়ের কৌতূহলী লোকজন অদৃশ্য হয়ে গেল এবং অভাবিতভাবে লুঙ্গো তেভেরার ওপর আমিই দাঁড়িয়ে রইলাম। এটা ঘটল আমার নিয়মতান্ত্রিক কারখানা দেখাবার পর। চোরগুলো ভিয়েদেল পানিকোতে তাদের জঘন্য আস্তানায় গা ঢাকা দিল। আমাকে অস্ত্রহীন অবস্থায় অসহায়ভাবে ঘিরে ফেলে এই গোলমালে বিজয়ী হল চোরেরা। এরপরেও আমি যদি তাদের মহল্লায় চুরি যাওয়া সাইকেল খুঁজতে যাই, তবে তার ফল সঙ্গীন হবে বলে শাসিয়ে গেল। ডানদিকে পম্পতি মান্তো এঞ্জেলোর দিকে নজর দিয়ে ওদের এই আস্তানা যদি না আবিষ্কার করতে পারতাম, তাহলে ওদের শাসানি মতোই কাজ ওরা আমাকে দিয়ে করাতে পারত। যেমনি আমি একা হলাম, অমনি আরেকটা পরীক্ষা করবার ইচ্ছা আমার মনে চাড়া দিল। এটা পরের এবং শেষ চেষ্টা। প্রথমে যেটা আমার কাছে একদম বোকামি বলে মনে হয়েছিল, তা হচ্ছে পুলিশের কাছে যাওয়া। পুলিশকে আমি ঘৃণা করি না, কিন্তু পছন্দও করি না। আমি পুলিশকে একেবারেই সহ্য করতে পারি না। সবসময় ওদের প্রতি একটা বিতৃষ্ণা অনুভব করি। বহুদিন আগে আমি যখন ওদের সংস্রবে প্রথম এসেছিলাম, তখন থেকেই আমার মনের এই ভাব, এবং এখনও আমি ওদের একইভাবে অপছন্দ করি। যদিও শোনা যাচ্ছে ইতালির পুলিশ সংগঠনকে এখন নাকি একেবারে ঢেলে সাজানো হচ্ছে, তবু আগের মতোই তারা দুর্নীতিপরায়ণ রয়ে গেছে। যখন প্রথম পুলিশের সংস্রবে আসি, তখন বোধহয় আমার বয়স 23 কি 24। সে সময় একদিন আনকোনাতে ওদের বিরুদ্ধে আমি লড়াই করেছিলাম। সেটা প্রথম বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা। একজন গোলন্দাজ অফিসার তখন আমি। সীমান্ত থেকে ছুটিতে আনকোনা হয়ে ঘরে ফিরছি। জেলেদের ছোট্ট বন্দর আনকোনাতে একখানা গাড়ির জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছিল। আগে থেকেই ঠিক ছিল ওই গাড়িখানা আমায় মার্সেটা শহরে আমাকে নিয়ে পৈতৃক বাড়িতে পৌঁছে দেবে। দুপুরবেলা একটা রেস্তোরাঁতে ঢুকে দেখলাম সেখানে অফিসারদের ভিড়। তখনও আমার পরনে সীমান্তের নোংরা উর্দি, তাই আমাকে দেখতে খুব নয়ন সুখকর লাগছিল না। কিন্তু এখানে উপস্থিত অফিসারদের পরনে বেশ চটকদার পোশাক, এমনকি অনেকে প্রসাধন করেছে এবং গায়ে সুগন্ধ ছড়িয়েছে। 2-3 জন লাস্যময়ী সুন্দরী সঙ্গিনীকে খাওয়ার টেবিলের পাশে বসিয়ে তারা প্রত্যেকেই মহা আনন্দে গল্পগুজব হইহুল্লোড় করছে। আমি একটু অপ্রতিভ হলাম। এ যেন সদ্য সীমান্ত থেকে ঘরে ফেরা ভাইয়ের উষ্ণ অভিনন্দনের জবাবে পরিবারের অন্যান্যরা তাকে জানাচ্ছে অনুত্তাপ অভ্যর্থনা। এমনকি যারা আমার অভিনন্দনের জবাব দিয়েছিল, তারাও পরমুহূর্তেই খাবারের ডিশ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নানা সুখাদ্যে ভরা ডিশ আর পাত্রগুলি। একেবারে ক্ষুদে অফিসারদের মনেও সমবেদনা সৃষ্টি করছে আগন্তুক লোকটি। হাস্য উদ্রেককারী কদাকার পোশাক পরা লোকটাকে যাতে দেখতে না হয়, তাই অন্য সকলে মুখ ঘুরিয়ে নিল। তারপর আমার অপ্রতিভ হওয়ার পালা শেষ হলে আমি টেবিলে বসে খাওয়া শুরু করলাম এবং দ্রুত খাওয়ার পাট চুকিয়ে নিলাম। ঠিক আমার টেবিলের সামনেই রেস্তোরাঁর পরিচারকটি দাঁড়িয়েছিল আমার খাবার ও পানীয়ের বিলের হিসাব মিটিয়ে নেয়ার জন্য। সহসা একজন উচ্চপদস্থ প্রবীণ অফিসার খাওয়ার ঘরে প্রবেশ করলেন। প্রত্যেকেই দাঁড়িয়ে উঠল, এমনকি লাস্যময়ী সুন্দরীরাও। অফিসারেরা অভিবাদন জানালো। সঙ্গে সঙ্গে মেয়েগুলোও ফুর্তিবাজ কুক্কুরির মতন তাদের ল্যাজ নাড়াতে লাগল। সেকেন্ডের এক ভগ্নাংশের মধ্যেই ঘটনাটা ঘটল। আমিও চৌকিতে প্রস্তুত হয়ে উঠে দাঁড়ালাম। এই ফাঁকে পরিচারকটি আমার হাতের নিচ থেকে টাকার থলিটা সরিয়ে ফেলল। বিলের হিসেব মেটানোর জন্যে আমি থলিটা বার করেছিলাম। তারপর যখন বসলাম, তখন দেখি থলিটা হাওয়া। কম্পিত হাতে আমার ভেতর বাইরে সব পকেটগুলো পাগলের মতন হাতড়াতে লাগলাম। টেবিলের ওপর, চেয়ারের নিচে, সব জায়গায় খুঁজলাম। যখন এসব করছি, তখন উদাসীনভাবে পরিচারকটি অন্যদিকে চেয়ে দাঁড়িয়ে রইল। আমার গাল দুটো যেন জ্বলছিল। তাকে বললাম আমার সঙ্গে রেস্তোরাঁর মালিকের কাছে যেতে। একটু ব্যবধান রেখে সে আমাকে অনুসরণ করল এবং কোন ফাঁকে থলিটা বোধহয় অন্য কোনো পরিচারককে অথবা খুব সম্ভবত সেই মেয়েটির হাতে পাচার করে দিল, যার হয়ে সে দালালি করে। আমার এই টাকার থলি চুরির জন্য এতটুকু বিস্মিত হলো না মালিক। ঘটনার জন্য সে চোখ মুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করে এবং আমাকে রেস্তোরাঁর মধ্যে কোনো রকম গোলমাল পাকাতে নিষেধ করল। বিলের হিসাব মেটানোর মতো কোনো অর্থ আমার কাছে আছে কি নেই তা জানতে চাইল। যেহেতু আমার কাছে একটা ফুটো পয়সাও ছিল না, তাই বন্ধক হিসাবে আমার ঘড়ি আর আংটিটা তার জিম্মায় রেখে দিতে হলো।
অফুরন্ত আশা নিয়ে গেলাম কাছের থানায়। কিন্তু আগেই তো বলেছি, তখনও আমি পুলিশকে ঠিক চিনতাম না। বেলা ১:৩০ বাজে তখন। ডিউটির পুলিশ কনস্টেবল জানালো সহকারী দারোগা বেলা ৪টের আগে থানায় ফিরবে না। আমি দারোগা সাহেবের সঙ্গে দেখা করতে চাইলাম। ডিউটির কনস্টেবলটি আমাকে শুধালো, নিজেকে আমি কি মনে করি? আমার কি জানা থাকা উচিত নয় যে মহামান্য দারোগা সাহেব সবার সাথে দেখা করেন না? আমার সব কথা সে শুনল। তখনই সে জোর দিয়ে জানালো, একমাত্র যেসব লোকের ঘটনা অত্যন্ত সঙ্গীন এবং জরুরি, অথবা যেসব ঘটনা সহকারী তার গোচরে আনে, সেসব ঘটনাই শুধু স্বয়ং দারোগা সাহেব দেখে থাকেন। যতদূর পারলাম আমার ঘটনাটা তাকে বুঝিয়ে বললাম আমার কাছে এটা খুবই একটা জরুরি বিষয়। কিন্তু পুলিশ পুঙ্গবটি হাসতে লাগলো। একটা সিগারেটের ধান্দায় বারান্দায় পায়চারি করতে করতে সে আমার ঘটনাটা শুনছিল। অকপটে বলছিলাম, তাই তখনও তার মনের ভাব ধরতে পারিনি। ধরতে পারলাম তখন পুলিশ কনস্টেবলটি মধুমাখা ভাষায় আমার কাছে জানতে চাইল, আমি তাকে এক প্যাকেট সিগারেট দিতে পারি কি না। আমার কাছে ৩-৪টে সিগারেট ছিল, তাই তাকে দিলাম। নজরে পড়ল সে আমার রূপোর সিগারেট কেসটার দিকে সতৃষ্ণ নয়নে তাকাচ্ছে। সহকারী প্রধানের সঙ্গে যেহেতু আমি দেখা করব বলে জেদ ধরেছিলাম, তাই সে আমাকে একখানা ঘরে বসতে দিল। ঘর তো নয়, যেন একটা নোংরা গর্ত, শুয়োরের খোঁয়ার। ইতালির সব থানায় এমন একখানা ঘর আছেই। কনস্টেবলটা আমাকে সেখানে বসার অনুমতি দিল। তারপর পায়চারি করতে শুরু করলো। তাকে আমি যে সিগারেটগুলো দিয়েছিলাম সেগুলি ফুঁকে শেষ করার পর সে বিষণ্ণ মুখে বলল, বোধহয় তুমি আশা করছো আমি তোমায় কিছু টাকা ধার দেব, তাই না? হ্যাঁ, একটা হারানো টাকার থলি। হারানো টাকার থলিটা কি? তোমার কাছে কি আর কোনো টাকা পয়সা নেই? খুবই খারাপ। তোমাকে আমি এমন একজনের কাছে নিয়ে যেতে পারি যে তোমায় কিছু টাকা ধার দিতে পারবে। না, দরকার নেই বলে আমি হাসলাম। কিন্তু পুলিশ পুঙ্গবটি এরপর আমাকে নিয়ে মজা করতে শুরু করলো। বয়সে তখন আমি খুবই তরুণ। অবশেষে বেজায় বিরক্ত হয়ে বললাম, একজন সৎলোক, একজন অফিসার, যে যুদ্ধ সীমান্ত থেকে সবে ঘরে ফিরেছে, তাকে সাহায্য করার রীতি এটা নয়। অসহ্য এই ব্যবস্থাপনা। আমার মন্তব্য শুনে দারুণ কুপিত আর উত্তেজিত হয়ে উঠল পুলিশ পুঙ্গবটি। রীতিমতো অপমানজনক কথা বলতে শুরু করলো এবং জোর করে আমার হাত ধরে সেই শুয়োরের খোঁয়ার থেকে টেনে বার করে ইট বের করা একটা সিঁড়ির মুখে টেনে আনলো। মনে হচ্ছিল এটা যেন থানা নয়, একটা বেশ্যালয়। এইসব ব্যাপার দেখে তখন আমি এমন একটা কথা বলে ফেললাম, স্বীকার করছি সরকারি বিচার প্রশাসন সম্পর্কে তাতে আদৌ কোনো শ্রদ্ধা বা আনুগত্য প্রকাশ পায়নি। কথাটা শুনেই কনস্টেবলটা ভীষণ ক্ষেপে গেল। আমার বিরুদ্ধে রিপোর্ট করবে বলে শাসালো। তার শাসানি ভব্যতার সীমা পেরিয়ে গেল। এদিকে যখন এই অবস্থা, তখন বোধহয় সরাইখানার সেই পরিচারকটি আমার থলিতে পাওয়া টাকার বড় নোটগুলো তার পীড়িতের নোংরা মেয়েটার সাথে ভাগাভাগি করে নিচ্ছিল। এখন যে থানায় গেলাম সেটা অন্য থানাগুলোর চেয়ে এতটুকুও বেশি পরিচ্ছন্ন না। সদর দরজার সিঁড়িটা যেমন থাকা উচিত তেমন আলোকিত না, বরং অপরিষ্কার, দুর্গন্ধময় আর অন্ধকার। একতলায় একজন পুলিশ কনস্টেবল একটা ভাঙা চেয়ারে পা তুলে মহা আরামে গা ঢেলে দিয়েছে, ঠিক যেন একটা ভেড়া জাবনার ডাবায় নাক রেখে ঝিমোচ্ছে। তার কাছে জানতে চাইলাম সাইকেলখানা কোথায় রাখবো, সেখান থেকে কেউ চুরি করতে পারবে না। নিশ্চয়ই এখানে না, কাষ্ঠ হাসি হেসে বলল কনস্টেবলটা। এমনকি পাহারা ঘরের ভেতরের এক কোণেও সাইকেলখানা রাখার অনুমতিও সে আমাকে দিল না। কোথায় রাখবো তাহলে? জিজ্ঞেস করলাম। তার আমি কি জানি? তোর সাইকেল কোথায় রাখবি তার জন্য তুই মাথা ঘামাবি, জবাব দিল সে। আমরা যেন বহুদিনের পরিচিত বন্ধু, এমনিভাবে তুই তুকারি করছিল সে আমার সঙ্গে। কিন্তু আমি তার এসব কথায় কান দিলাম না, কারণ কোনো বদ উদ্দেশ্যে নয়, অজ্ঞতার জন্যই সে এমন আচরণ করেছে। আমার সম্পর্কে তার ওই মন্তব্য পুলিশ শ্রেণীর লোকেদের মনের প্রাথমিক আবেগকে প্রকাশ করছে। ন্যায় বিচার, যা নাকি সবকিছুকে গ্রাস করতে চায় কিন্তু কোনো কিছুরই ব্যবস্থা করে না, অর্থাৎ কোনো কিছুরই সুনিশ্চিত অবস্থায় ত্যাগ করে না, যা আমাদের সমাজের বর্তমান অবস্থা। তাই যেই কেউ থানায় আসে তখনই আগেভাগে বলে বসে ব্যাপারটার জন্য তুমিই মাথা ঘামাও। ছোট্ট উঠোনটার দিকে তাকিয়ে শুধালাম, আমার সাইকেলটা ওখানে রাখলে কি নিরাপদে থাকবে? আপনার কি মনে হয়? জানি না,
আগের চেয়েও বেশি কাষ্ঠহাসি হেসে বলল সে। সঙ্গে সঙ্গে ঘুষি পাকিয়ে বলল, ওটার দিকে নজর রেখো চাঁদ। কি করে রাখবে, কোথায় রাখবে, সেটা তোমার মাথা ব্যথা। গাম্ভীর্য নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সে ভীত, আর সেই কারণে স্বাভাবিকের চেয়ে সে আরো কঠোরভাবে জবাব দিল। বুদ্ধিমানের মতো আমি তাড়াতাড়ি উঠোনে সাইকেলটার কাছে গেলাম। নজরে পড়ল উল্টো দিকে রয়েছে একটা জলের পাইপ। পাইপের গায়ে সাইকেলখানা ঠেসান দিয়ে রেখে দুটো তালা ঝুলিয়ে দিলাম। এরপর একটু স্বস্তি পেতে থানার উঠোনের এক কোনায় গিয়ে মুক্তানন্দে নিজেকে ভারমুক্ত করলাম। তারপর সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। ঢুকলাম একখানা ঘরে, পাশে বারান্দা। ঘরে জনাদশেক পুলিশ, সবাই নিষ্কর্মা অলস। এদেরকে কেন এমন বিষণ্ণ দেখাচ্ছে তার কারণ আমার জানা। ওদের বিষণ্ণতার কারণ ভয়। ফ্যাসিস্ট বিতরণ কমিশন এবং মিত্রপক্ষের নিয়ন্ত্রণ কমিশন ওদের মনে এই ভয় জন্মিয়েছে, কারণ ওরা একটা সত্য ঘটনার ব্যাপারে সচেতন। জার্মান দখলের সময়ে 500 লিরার লোভে তারা স্বেচ্ছায় নাৎজিদের জন্য মুক্তিবাহিনীর যোদ্ধা, ফ্যাসিবিরোধী এবং অন্যান্য নিরীহ নাগরিকদের খতম করার খুনি বাহিনীতে নাম লিখিয়েছিল। একজন হাবিলদারকে শুধালাম, দারোগা সাহেব কোথায়? দাঁত বার করে বিদ্রুপাত্মক স্বরে জবাব দিল সে, তিনি এখানে নেই। তারপর একজন সার্জেন্টের দিকে ঘুরে বলল, কি সার্জেন্ট, তুমি এর ঘটনাটা শুনবে নাকি? কিন্তু উপস্থিত অন্যান্যদের চেয়ে সার্জেন্ট আরও বেশি বিষণ্ণ উদ্ভ্রান্ত। বললাম, একটা সাংঘাতিক ঘটনার কথা আমি বলতে চাই। সাধারণ সাইকেল চুরির ঘটনা এটা না, তেমন হলে বলবার মতো কিছু থাকতো না। কিন্তু সাইকেল চোরকে আমি পানিকো অঞ্চলে ধরার পর একটা ঝামেলা ঘটে গেছে। আমার এই মন্তব্য কয়েকজন পুলিশের দৃষ্টি আকর্ষণ করল, কিন্তু আমার কথাটা যেন তাদের কানে যায়নি, এমনভাবে তারা উদাসীন চোখে তাকিয়ে রইল। ইতিমধ্যে অন্যান্য কিছু পুলিশ ব্যস্ত সমস্তভাবে হুড়মুড় করে ঘরে এসে ঢুকে পড়ল। শুনতে পেলেন কি? ওই চোরগুলো প্রায় আমার চামড়া খুলে নিচ্ছিল। একজন পুলিশ কনস্টেবল আমার চারধারে ঘুরঘুর করছিল, দু একটা সিগারেট পাওয়ার আশায়, যদি অবশ্য এর বেশি কিছু পাওয়া না যায়। তার কাছেই জানতে চাইলাম, কি হয়েছে, ব্যাপার কি? টেলিফোন বেজে উঠল। মন্ত্রী দপ্তরের কোনো বড়সড় কেউকেটা একজনের সাথে টেলিফোনে কথাবার্তার পর সে বলল, কোর্টের রায়ে উচ্ছেদের কাজে বেলিফের সঙ্গে দুজন পুলিশ কনস্টেবলকে সাহায্য করতে পাঠানো হয়েছিল, যাতে বেলিফ কাজটা করতে সক্ষম না হলেও যেন পাবলিকের হাতে মারধর না খায় তা দেখবার জন্য। ঘটনাস্থলে হাজির হয়ে পুলিশ দুজন যে বাড়ি থেকে উচ্ছেদ করতে হবে, যখন সেই বাড়িতে ঢোকে তখন ভাড়াটে যথারীতি প্রবল চেঁচামেচি করে প্রতিবাদ জানাতে শুরু করে। জানালা থেকে মাথা বের করে ভয়ানক চেঁচাতে থাকে সে, বাঁচাও বাঁচাও। স্বাভাবিক প্রথা মাফিক আশপাশের লোকজন লাঠিসোঁটা হাতে জমা হয় এবং পুলিশ দুজনকে তেড়ে আসে। বিপদের মুহূর্তে সবার মতো পুলিশও একদম সাধু বনে যায়। তারা তখন তাদের পা দুখানায় দ্রুত গতি সঞ্চারের চেয়েও ম্যাডোনা অফ দ্য কার্মেলাইটসের অনুগ্রহ চেয়ে নিজেদের বেশি নিরাপদ বোধ করে। এই আর এক কাণ্ড যা সাইকেল চুরির চেয়েও সাংঘাতিক। কি করে পুলিশরা এখন আমার কথায় কান দেবে যখন তাদের একদল পুরনো পাপী ফ্যাসিস্ট বিতরণ কমিশনের বিরুদ্ধে আত্মরক্ষার উপায় খুঁজছে? ঈশ্বর জানেন বিতরণ কমিশন তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনবে। আর একদল জনতার হাতে মার না খাওয়ার জন্য ম্যাডোনা অফ দ্য কার্মেলাইটসকে ধন্যবাদ জানাচ্ছে। রঙ্গমঞ্চে কোনো মিলনাত্মক নাটক দেখাচ্ছেও এই ব্যাপারটা আমার মনে অনেক বেশি আনন্দের খোরাক জোগালো। ইতিমধ্যে আমি যে ঘটনার নালিশ জানাতে এসেছি, সেই সাইকেল চুরির ঘটনা বেমালুম ভুলে গেছি এবং চলে যাওয়ার কথা ভাবছি। এমন সময় আরেক পুলিশ পুঙ্গব থানায় এসে ঢুকল। মুহূর্তের জন্য খর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হঠাৎ একেবারে বন্ধুর মতো এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখল। নিজের মনকে বোঝালাম, দাঁড়াও, কিন্তু কোনো কিছুর আশা করো না। এমনও হতে পারে যে সাইকেল চোরটাকে সে পাকড়াও করেছে, অথবা আমার হারানো সাইকেলটার সন্ধান পেয়েছে। না, মোটেই সাইকেলের ব্যাপার নয়। আগে যেখানে থাকতাম সেই পিয়াজ দ্য আর্মির পুলিশের রাজনৈতিক বিভাগের পুরনো গুপ্তচর লোকটা আমাকে চিনতে পেরেছে, কারণ সে সময় লোকটা আমাকে ছায়ার মতো অনুসরণ করত। হয়তো কিছুই নয়, নিছকই ভয় দেখিয়ে কিছু আদায় করার মতলব ছিল তার। হ্যাঁ বলুন, আমি শুধালাম। আপনার কি মনে পড়ছে না, প্রিয় প্রফেসর, আপনাকে আমি বছরের পর বছর ছায়ার মতো অনুসরণ করেছি। এখন আপনি নিশ্চয়ই একজন ক্ষমতাবান ব্যক্তি।
আপনার মতো ফ্যাসিবিরোধী লোক তো এখন গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি না হয়ে পারেই না। আপনার জন্যই আমাকে কত না তুষার ঝঞ্ঝা আর বৃষ্টিপাত সহ্য করতে হয়েছে, কত না সতর্কতা এবং কর্মচ্যুতির বাণী শুনতে হয়েছে। আমি জানতে চাই, কিন্তু সেটা হয়তো আমার ঠিক উচিত হচ্ছে না, যে আজ আপনি গুরুত্বপূর্ণ কোনো পদে নেই কেন? কেনই বা এখানে এসেছেন? ফ্যাসিস্ট শাসনকালে আমাদের কাজ ছিল কখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, কখন বাড়িতে ফিরছেন, তা দিনের পর দিন লিখিতভাবে জানানো। আপনাকে ফ্যাসিবাদের শত্রু মনে করা হতো বিপজ্জনক গোপন এক ষড়যন্ত্রকারী হিসাবে। আপনি সেই ব্যক্তি যিনি নির্বাসিত বন্দীদের সাথে গোপনে চিঠির আদান প্রদান করতেন। আপনি এখন নিশ্চয়ই কোনো কমিশনের স্থান পেয়েছেন। আপনি আমাদের সাহায্য করতে পারেন। আমরা দরিদ্র পুলিশ কর্মচারী। আপনি তো আমাদের অবস্থা দেখছেন, কি জঘন্য ব্যবহার করা হচ্ছে আমাদের সাথে। কেউ আমাদের পছন্দ করে না। আমরা এখন না ঘাড়কা না ঘাটকা। আমাদের একটু সাহায্য করুন। কিন্তু আপনি এখন এখানে কি করছেন? হ্যাঁ, আপনার সাইকেল চুরি হয়েছে? কোন সাইকেলটা? নীলটা নয়, অ্যালুমিনিয়ামেরটা? আমারই মতো সে আমার সাইকেলটা চেনে, কারণ পুলিশ যখন কিছু দেখে তখন বেশ খুঁটিয়ে দেখে। ইতিমধ্যে আরও কিছু পুলিশ আমার কাহিনী শুনতে আগ্রহ দেখালো, আর তারা প্রায় সবাই অর্ধবৃত্তাকারে আমাকে ঘিরে ধরল। আবার আমার সাইকেল চুরির ঘটনাটা বলতে বাধ্য হলাম। চুরির ঘটনা বর্ণনার ব্যাপারে পুলিশের চেয়ে কম দক্ষ হলেও খুব হিসেব করে, সাবধানে শব্দ বাছাই করে বিস্তারিতভাবে কাহিনীটা বললাম। অন্যান্যরা যখন শুনল ফ্যাসিস্টদের আমলে আমাকে একজন গোপন ষড়যন্ত্রকারী মনে করা হতো, আমার উপর বিশেষভাবে নজর রাখা হতো, তখন তারা সবাই হৃদয়ের গভীর অন্তঃস্থল থেকে আশা প্রকাশ করল যে আমি তাদের জন্য নিশ্চয়ই এখন কিছু করব। এমনভাবে বলল যেন তারা সবাই দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই আমলে আমি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ক্ষমতাবান ব্যক্তি হয়ে উঠেছি। বাস্তবিক এটাও আমি নজর করলাম যে ওদের কারো কারো মনে এমন সন্দেহ রয়েছে যে আমি এখানে এসেছি মূলত তদন্ত করতে, আর সাইকেল চুরির ঘটনাটা নেহাত একটা লোক দেখানো ওসিলা। সার্জেন্ট জলহস্তির মতন দ্রুত তার কুতকুতে চোখ দুটো ঘোরাচ্ছিল আর কপাল কুঁচকে উঠেছিল। ওহো পাপ্পা, ওকে আমরা চিনি। মৌনতার বাঁধ ভেঙে সে চেঁচিয়ে বলে উঠল, আর একজন পুলিশ কনস্টেবলের দিকে ঘুরে দাঁড়ালো। আরে ওই তো ওই ছেলেটা, অন্য আরেকজনকে বলল, চোখ মুচকে কিছু ইঙ্গিত করল, যার একমাত্র অর্থ হতে পারে যে ও পাপ্পা। ওর কীর্তি কে না জানে, অথচ আমি তার কিছুই জানি না। তৃতীয় পুলিশটা অন্যদের গোত্তা মেরে চুপ করে থাকতে ইশারা করল। বুঝতে পারলাম রোমের সব চোরকেই পুলিশ চেনে, কিন্তু ওদের কোনো রকম ক্ষতি করার ইচ্ছে এদের নেই। ভালো প্রতিবেশী হিসেবে তারা সহ অবস্থান করতে চায়। যারা সাহায্য চাইতে আসে, পুলিশ তাদের কাছে কখনোই প্রকাশ করে না যে কারা চোর, তাদের নাম কি, কোথায় তাদের বাসস্থান, কি কাজ তারা করে, এবং আজকের এই সাংঘাতিক অস্থির সময়ে তারা আরও কী ধরনের বদকাজ করার মতলব আঁটছে। এখন সাংঘাতিক ভয়ের সময় শাসন ও শাস্তি কি, তা ইতালির লোক বহুদিন ভুলে গেছে। পুলিশও সচরাচর কাউকে গ্রেফতার করতে চায় না।